ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ঈদের স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি-এর আজকের এপিসোডে। আমি শান্তা জাহান্ত রয়েছি, আর এই ঈদের পুরোটা সময় জুড়ে আমরা কিন্তু ডিভিসির পর্দায় হাজির হয়ে যাই আপনাদের জন্য, আপনাদের প্রিয় তারকাদেরকে সাথে নিয়ে, যাদের সাথে আড্ডা হয়, ঈদের আমেজ নিয়ে গল্প হয়, আর সেই সাথে কাজ তো আছেই। সো আজ আমার সাথে দুজন আড্ডার মানুষ রয়েছেন যাদের সাথে আসলে পুরোটা সময় খুব সুন্দরভাবে কাটবে, আর দুজনই তাদের নিজের জায়গা থেকে এতটাই বেশি সুপরিচিত এবং কাজ দিয়ে পরীক্ষিত, আমার মনে হয় তাদের জন্য আমার একটু স্পেশালভাবে বলা উচিত। প্রথমে আমার বাঁদিকে যিনি রয়েছেন, এত মিষ্টি হাসি এবং এত সিম্পলিসিটি তার মধ্যে রয়েছে, আর স্পেশালি তার চোখ এত কথা বলে, মানে আমি তার বিগ ফ্যান, অ্যান্ড শি ইজ নান আদার দেন দ্য বিউটিফুল অর্ষা। অ্যান্ড এরপরে যিনি রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা এবং ইয়েস, তার স্মার্টনেস, তার সাবলীল অভিনয়, এবং আমার মনে হয় যে ও পাল্লা দিয়ে নিজেকে আসলে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আমাদের এই বর্তমান সময়ের যারা রয়েছে, যারা ওটিটি এবং ওয়েব সিরিজ দেখছে, তাদের কাছে খুবই পরিচিত মুখ, ভালো লাগার একজন অভিনেতা শ্যামল মাওলা। সো দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। অর্ষার ক্ষেত্রে একটু বলবো যে অর্ষা একের পর এক যেভাবে করে সাবলীল অভিনয় করে যাচ্ছে, এবং স্পেশালি নেটওয়ার্কের বাইরে যখন আমি দেখেছি তখন তো আমার কাছে অর্ষাকে মানে মনে হয়েছে আমি আবার নতুন কাউকে দেখছি। তো খুবই ভালো লাগছে অর্ষাকে পেয়ে। ইনফ্যাক্ট শ্যামলের সাথে আমার এর আগে অনেকবারই টক শোতে বসা হয়েছে, কথা হয়েছে। সো অর্ষাকে আজকে আমি প্রথমবার পেয়েছি। আই থিঙ্ক আমরা খুব ভালো একটা আড্ডা দিব। হ্যাঁ, অবশ্যই। সো ঈদ কেমন কাটছে? ঈদ তো বেশ ভালো কাটছে, আমার তো অন্তত বেশ ভালো কাটছে, কারণ আমার তো এবার ঈদে সিনেমা রিলিজ হয়েছে, বনলতা এক্সপ্রেস। সো বেশ ভালো রেসপন্স পাচ্ছি, মন ভালো, সবকিছু ফুর্তি, খুব ভালো লাগছে। ওভারঅল ঈদে চলচ্চিত্র মানেই কিন্তু একটা বাড়তি আনন্দ, কারণ ঈদের দিনে হলে যে মুভিটা দেখা হয় আর দর্শকের রেসপন্স আসলে তখন আরও বেশি ভালো লাগে। বনলতা এক্সপ্রেস নিয়ে ডেফিনেটলি আসতে চাই। তার আগে অর্ষার কাছ থেকে একটু জানতে চাই, অর্ষার ঈদ কেমন কাটছে? ভালো কাটছে। বন্ধুদের সিনেমা আসা মানে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা আনন্দ, আর এইবারে ঈদে তো সিনেমার বাল্ক অনেক ভালো এবং ডিফারেন্ট জনরার অনেক সিনেমা। সো ঈদটা প্রত্যেকবার যেমন থাকে ফ্রেন্ডস, আত্মীয় স্বজন বাদেও যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষদের দারুণ দারুণ কাজ আছে, এটা একটা বাড়তি মাত্রা তৈরি করে। তো আমার জন্য ঈদটা খুব দারুণ। যেহেতু অনেকগুলো চলচ্চিত্র আসছে আর বিশেষ করে বন্ধুর চলচ্চিত্র রয়েছে, পাশাপাশি একটু বলবো যে তানিম নূর ভাই গত বছর ঈদে যেটা করেছিল যে উৎসব দিয়ে কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি করে ফেলেছিল। সো আমরা সবাই বোধহয় একটু অপেক্ষাই করছি যে পরবর্তীতে কি আসছে। সো প্ল্যান করে দেখতে যাওয়া নিশ্চয়ই হবে। অনেকে মিলে তো অভিনয় করছে, সেখানে শ্যামলও আছে। শ্যামল ছাড়াও পছন্দের কোনো তারকা যার মানে কাজ আমাকে দেখতেই হয়, এমন কেউ কি আছে? না, আমি কখনো স্পেসিফিক থাকি না কারো ক্ষেত্রেই। আমার কাছে বরাবরই মনে হয় যে আর্টিস্টদের না এই জায়গায় চিন্তাটা একটু মানে ফ্রি স্পেসে থাকা উচিত। আমি কখনো কারো ব্যাপারে খুব একটা বায়াস না। আমার কাছে মনে হয় যে আমি আসলে ইমপ্রেসড হতে চাই পারফরমেন্স দেখে। ইট কুড বি ইউ টু, আপনাকেও যদি স্ক্রিনে আমার মনে হয় যে ইউ আর ডুইং আউটস্ট্যান্ডিং, সো ওই মুহূর্তে আমি আপনার ফ্যান। তো এমনিতেও বনলতা এক্সপ্রেসের ব্যাপারে যেটা হচ্ছে যে বাল্ক অফ আর্টিস্ট নিয়ে কাজ বাংলাদেশি সিনেমায় এত কম হয়, দেখা যায় যে স্পেসিফিক্যালি একজন আর্টিস্ট বা দুজন আর্টিস্টকে কেন্দ্র করে পুরো সিনেমা 360 রান করতে থাকে। বাট তানিম এই জায়গা থেকে ডিফারেন্ট। তানিম আমার বন্ধু, আমার পুরনো বন্ধু, আমাদের অনেক দিনের আড্ডা আছে, গল্প আছে। সো তানিম বরাবরই এই চ্যালেঞ্জটা নিয়ে 2025-26 আমি যাই বলি, দুটো বছরে যে দু রকমের সিনেমা এবং সে জায়গায় এত ভালো ভালো পারফর্মারদেরকে স্ক্রিনে আনা এবং তাদেরকে প্রপার ইউটিলাইজ করা, সো এইটা আমার কাছে মনে হয় এটার অনেক বড় ল্যাকিংস ছিল বাংলাদেশি সিনেমায়। সো এই জনরার সিনেমাগুলো মিস করতাম, সেই জিনিসটা কিন্তু এখন একদমই তাই। মানে মোশাররফ ভাই, চঞ্চল ভাই, ও বাঁধন আপু, মমো আপু, মানে এত ভালো ভালো আর্টিস্ট, সবাই এক্স্যাক্টলি, মানে রাজ। সো এই যে বিভিন্ন জেনারেশনকে ব্লেন্ড করা এবং তাদের সাথে এই যে একই স্ক্রিনে হেলদি পারফরমেন্সটা দেখতে পাওয়াটাও একটা দারুণ ব্যাপার। এবং শ্যামল, আমার মনে হয় যে তোমরা সবচেয়ে বেশি যেটা এনজয় করেছো সেটা হলো আমরা একটা সময় পরে আসলে পারিবারিক গল্প বা এ ধরনের গল্প, যে একটা চলতি পথে সবার সাথে পরিচয় হচ্ছে, আড্ডা হচ্ছে, নতুন কিছু ঘটনা তৈরি হচ্ছে, এগুলো আমরা মিস করতাম। শুধু প্রেম, ভালোবাসা, মারামারি এসবের মধ্যেই একটা মুভি আসলে সীমাবদ্ধ থাকতো। সেই জায়গা থেকে নিশ্চয়ই বনলতা এক্সপ্রেস তোমার জন্য একদম ভিন্ন রকম একটা এক্সপিরিয়েন্স। তা তো অবশ্যই। আমরা যে আগে মানে আমাদের 80s-এ 90s-এ আমাদের বাঙালিরা সিনেমা দেখার যে উৎসবের ঢল পড়তো হলগুলোতে, তো ঠিক সেই ধরনের একটা আবহ আমি এখন দেখতে পাচ্ছি, আবার নতুন করে সবার মধ্যে শুরু হয়েছে।
So, এটা অবশ্যই ভালো, এই ধরনের বাজারটাই আমরা আসলে স্বপ্ন দেখেছি। এটাকে আরো কত মানে রিচ করা যায় সেই চিন্তায় আছি এখন। আচ্ছা, আমাদেরকে দু একটা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো যেটা অ্যাকচুয়ালি বনলতা এক্সপ্রেস করতে গিয়ে তোমার নিজের অনেক ভালো লেগেছে। মানে ভালো লাগার জায়গাগুলো কি, মানে জাস্ট খুব সুন্দর ক্যারেক্টার, খুব সুন্দর গল্প, শুধু তাই নয় আসলে এইখানে পুরো টিমের যে এফোর্ট যখন দেখাই যায়, হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে সবাই মিলে একটা সিনেমাকে কিভাবে ভালোবাসলে সেই সিনেমাটাকে কিভাবে আরো সুন্দর থেকে আরো সুন্দর করা যায়, সবার একই রকম চেষ্টা এবং হেলদি। ও যে ইয়েটা বললো যে কম্পিটিশন যেটা হয়, মানে এত বড় বড় আর্টিস্টদের সাথে পারফরমেন্স করার মজাও তো অন্যরকম। So, আমরা যেটা মিস করি, আমরা যেটা পাই না, আমি আর অর্ষা থাকলে আর কোনো আর্টিস্ট থাকে না যে যাদের সাথে আড্ডা মারবো, যাদের সাথে পারফরমেন্স করে এক ধরনের হেলদি কম্পিটিশন হবে, সেই জিনিসটা খুব কম ঘটে আমাদের মানে কাজগুলোতে। যেহেতু ঈদের সময়টাতে আমরা আছি, একটু ঈদ নিয়ে জানতে চাই, অর্ষার ঈদ এখন কেমন কাটে আর আগের ঈদগুলো কেমন ছিল? পার্থক্য তো থাকেই। ছোটবেলার ঈদের ফেজেস অ্যান্ড লেয়ার একরকম, বড় হতে হতে আরেক রকম হয়, এখন আবার আরেক রকম। তো এখনকার ঈদ একটু আলাদা। বিয়ের পরে এক রকমের ঈদ, বিয়ের আগে আরেক রকমের ঈদ ছিল। এখন হাজব্যান্ডের সাথে, ইনলসদের সাথে একটা টাইম পার করা হয়, তারপরে গিয়ে নিজের ফ্যামিলির সাথে, একদম বেসিক ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ। আর এইবার হয়তো আমি একটু আমার ফ্যামিলির সাথে ঈদ করব, কারণ এই বছরটায় আমাদের জন্য একটু সেন্সিটিভ, কারণ আমাদের মা চলে গেছে। তো যার কারণে আমরা ভাবছিলাম যে এইবার ঈদটা আমার ফ্যামিলির সাথে, আমার বোনদের সাথে আমি করব। তো ওইভাবেই প্ল্যান করা এবং ওইভাবেই সেলিব্রেশনটা হওয়া আর কি। ঈদ নিয়ে তো আসলে অনেক স্মৃতি থাকে, যেহেতু আন্টির প্রসঙ্গ চলে আসলো, এবং আমার মনে আছে আন্টিকে লাস্ট আমি দেখেছিলাম মা দিবসের একটা আয়োজনে, আমরা একসাথে ছিলাম, এবং তার কিছুদিন পরেই আন্টি গত হলেন। আন্টিকে নিয়ে কোনো স্মৃতি আসলে ঈদের দিন যেটা তোমাকে সবচেয়ে বেশি ভাবায়? মাকে নিয়ে মেমোরিজের শেষ নেই। ঈদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের যেটা ভালো লাগতো সেটা হচ্ছে সকালটা শুরু হলেই আম্মা কোনো একটা পুরোনো দিনের আধুনিক বাংলা গান বা রবীন্দ্রসঙ্গীতটা ছেড়ে দিয়ে হয়তো বা সেমাই বা ঈদের সকালের বেসিক রান্নাটা শুরু করতেন, এবং আমাদের সবাইকে ডাকতেন যে উঠো, গোসল করো, নামাজ পড়তে হবে, সকাল সকাল বাবারা নামাজ পড়তে চলে যাবে, ভাইয়েরা নামাজ পড়তে চলে যাবে, তোমাদেরকে এর মধ্যে রেডি হয়ে থাকতে হবে। তো নামাজ পড়ে বাড়ির পুরুষেরা ফিরলে তখন আমরা একসাথে একটু সেমাই মিষ্টি খাবো। তো ওইটা খুবই সুইট, কারণ আমি মানে ধরেন অর্ধেক ঘুমন্ত অবস্থায় আমি মিষ্টির গন্ধ নাকে পেতাম যে এই যে সেমাইটা চুলায় মা রান্না করছে। হ্যাঁ, তো ওইটা খুবই দারুণ লাগতো। এখন আর সেটা হয়তো বা হবে না। আরো অনেক ছোট ছোট অনেক মেমোরিজ আছে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, সালামি, কত রকমের ছোট ছোট সেগমেন্ট, অনেক কিছুই। তোমার সালামি তো নিশ্চয়ই এখন দিতে হয়, কিন্তু ছোটবেলায় যখন পেতে সেটার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করো। স্পেশালি এমন হয় না যে কেউ একজন একটু কৃপণ থাকে, সালামি দিতে চায় না, তো তার কাছ থেকে জোর করে সালামি নেওয়ার কোনো ঘটনা আছে? কাজিন গুলোই তাই থাকতো, একটু বড় ভাইগুলো সবগুলো এরকম একটু শয়তান টাইপের, ওগুলো কখনো সালামি দিতে চাইতো না। কিন্তু প্রত্যেক সারা বছর ওদের সাথে আমাদের মানে একরকমের চুক্তি থাকতো যে এই কাজগুলো করে দিবি, ঈদের বেশি টাকা সালামি দিব। তো এরকম করে আমরা যারা ছোট থাকতাম আমাদেরকে এরকম কনভিন্স করে করে অনেক কাজ করাতো। একটু চা নিয়ে আয়তো, একটু সিঙ্গারা কিনে নিয়ে আয়তো, বা আমার ব্যাগটা নিয়ে যেত। ভিডিও গেম খেলতেছে, হয়তো বা খালু দেখলে হচ্ছে বাটাম খাবে, কিন্তু আমাদেরকে এদিকে বললো যে বাবা আমাকে একটু ব্যস্ত রাখ, আমি একটু গেমটা খেলে আসি। তো এরকম অনেক চুক্তি থাকতো আমাদের, এবং শর্ত কি ছিল যে ঈদের সালামিটা সবচেয়ে বেশি আমাদেরকে দিবে। কিন্তু দেখা যেত যে ঈদের দিন পাগল, গায়েব, নাই কোথাও, সালামি দেওয়া দূরের কথা। তো ওদের কাছ থেকে সালামি নেওয়া খুব কষ্ট হতো। সো আমার ইমিডিয়েট বড় ভাই যারা ছিল ওরা একটু মানে আমাদের কাজিন যারা, ওরা এইগুলো করতো। কিন্তু এখন আমি মিস করি যে এইগুলো তো শিশুতোষ ছিল, এত সুন্দর ছিল। এখনকার বাচ্চারা তো অনেক স্মার্ট, আর ওদের সাথে এই সমস্ত শিশুতোষ ব্যাপারগুলো হয় না। ওরা খুব স্মার্টলি বলে যে সালামি দাও, দিয়ে দিচ্ছি, নিয়ে যাচ্ছে, এরকম টাইপের। বাট আমরা অনেক একটু বোকাশোকাও ছিলাম, আমরা অনেক ইমোশনালও ছিলাম আমার কাছে মনে হয়। 90s-এ যারা আমরা আছি আমরা একটু অন্যরকম, কেন জানো? এখনকার বাচ্চাদেরকে দেখলে অনেক সময় মনে হয় যে মানে ওরা এতটা স্মার্ট কিভাবে করে হয়েছে, যেটা আমরা হয়তো তখন ভাবতেই পারতাম না। শ্যামলের কথা বলো, যে সালামি তো এখন অনেক দিতে হয়, কিন্তু ছোটবেলায় পাওয়ার গল্প 80-90 টাকার উপরে কখনো সালামি পেতাম না। তুই অনেক পাইছিস, আমি 50 একবার। উফ, মানে কি একজন দিয়েছে? না, সব মিলিয়ে টোটাল মিলিয়ে 2 টাকা 5 টাকা দিয়ে শুরু।
2 টাকা 2 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা এরকম তখন করে 2 টাকার নোটে যে একটা সুন্দর দোয়েল পাখি থাকতো, ওটা দেখতে কত ভালো লাগতো না? সব মিলিয়ে 80 আমার 50, 86 তুই অনেক এরকম পাইছিস। বকশিস সরি সালামি আসতো আর কি। ও বেশি এলাকার বড় বোনদের কাছ থেকে নিত, এই জন্য ওটা একটু বেশি। না না আমি একদমই পেতামই না আমাকে। Seriously? হ্যাঁ আমি ওইদিকে ঘেসতামই না। কারা তোমাকে সবচেয়ে বেশি সালামি দিয়েছে? সালামি এলাকার ভাইয়েরাই, বড় ভাই বড় ভাই যারা চিঠি আদান প্রদান করে দিতে আমার আপুদের তো- জন্য? না না আমি তো 3 ভাইয়ের মধ্যে সবার ছোট, সো আমার মেজো ভাইয়ের ব্যাচ ছিল, বড় ভাইয়ের ব্যাচ ছিল, সো ওই আমরা মানে এইভাবেই যেত আর কি। ওই বড় বোন ও তাদের সাথে এরকম সালামি নেওয়া এই ধরনের কিছু ছিল না কখনো। সো স্যাড, এটা থাকলে বেশি ভালো হয়। তখন তো বুঝতামই না যে বড় বোনদের থেকেও নেওয়া যাবে। না, বড় বোনরাই কিন্তু বেশি দেয় সালামি। হ্যাঁ মানে একটু আদর যত্ন করতে হয় তাদের তার জন্য। মানে মাথায় ছিল না যে হ্যাঁ এদিক থেকেও তো নেওয়া যায়। না 90s এ তাই ছিল। আমরা তো মেয়েদেরকে মনে করতাম যে ওরা ঘরের মেয়ে, ওরা হচ্ছে কি ওরা তো ওরা টাকা কাজ করে করে না, দিবে, ওরা so- কাজ করে না, তো যার কারণে না ওই চাইতাম ওই না। চিন্তাটা থাকতো না তখন। ইভেন অনেক সময় দেখা যেত বাবা সালামি দিচ্ছে, সেটাকে আমরা মা এবং বাবা দুজনের সালামি হিসেবে কিন্তু নিয়ে নিতাম। আমরা কখনো আলাদা পাইনি কিন্তু কিন্তু একটা জিনিস মিস করি, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় ঈদের কার্ড বিলি করতাম বন্ধু Yes, ঈদ কার্ড, বন্ধুদেরকে। কার্ড, উফ। এই জিনিসটা যদি আবার যদি আসতো এবং আমার মনে হয় আসবে। মহল্লায় মহল্লায় সব জায়গায় কিন্তু সবাই এই ঈদ কার্ড নিয়ে বসতো, বিক্রি করতো না? বিক্রি করতো, আমরা কিনতাম যেটা পছন্দ হতো। হ্যাঁ। পারফিউমওয়ালা কার্ড ছিল যেটা খুললে পারফিউম আবার বেরোতো, খুললে হচ্ছে মিউজিক মিউজিক বেরোতো, ওয়াও। এরকম কার্ড ছিল। সেই কার্ডের চলটা যদি আবার আসতো তাহলে খুব ভালো। ইভেন আমার মনে আছে যে 2 টাকারও কিছু কার্ড ছিল, 5 টাকার কিছু কার্ড ছিল, হ্যাঁ, যেগুলো হ্যাঁ। খুললে একটু ডিজাইন Design, হতো, হ্যাঁ, এরকম। একদম ডিফারেন্ট। মানে কার জন্য কোনটা হবে সেটা কিন্তু আমরা আবার সিলেক্ট করতাম। হ্যাঁ, এন্ড স্পেশাল কারোর জন্য হলে তো অনেক কিছু। অর্ষা কি ভালো রান্না করতে পারে? ও ভালো ডাল রান্না করতে পারে। সিরিয়াসলি? হ্যাঁ ওর ডালের ফ্যান আমরা ঘন সবাই। ডাল? ঘন একদমই। আর রান্না আমি শিখছি, এমন না যে আমি অনেক প্রফেশনাল রান্না বান্নার ক্ষেত্রে। আমার মাত্র শুরু হচ্ছে আর কি শেখা, তো আচ্ছা। এর মধ্যে আমি একদম সার্টিফাইড, আমি ডাল খুব ভালো রাঁধি। এটা আমার একদিন বন্ধু খেতে বলে, আমার যেতেই বড় হবে বলে। ডাল ভাত। ডাল ভাত সাথে ডিম ভাজা হলেই হবে, অন্য কিছু না হলেও না চলবে। না প্লিজ, আর একটু বেশি কিছুই খাওয়াতে পারবো, শুধু ডাল আর ডিম ভাজা নট নেসেসারি। বাট আমি তো যতটুকু জানি শ্যামলও রান্না খুব ভালো করো। আমি রান্না টুকটাক মানে একটু এক্সপেরিমেন্ট করি, না না, ও গরুর আসলে মাংসের ভালোই ভুনা? রাঁধে, খুব ভালো রাঁধে। মানে সেন্স ভালো তো সেজন্য। মাহাকে রান্না করে কি কি খাওয়া বলো? মাহার কি পছন্দ? চা, সারাক্ষণ দুধ চা করতে থাকে, ও তো প্রচুর চা বানায় পাগল, খাওয়ায়। ওকে চাই খাওয়াতে হয় বেশি। আচ্ছা, আর মাঝে মাঝে ভাগে গিয়ে ও পড়ে, তো খায়, খেতে পারে। মানে যে ছেলেরা ভালো চা রান্না করতে পারে তার ব্যাপারে আসলে আর কোনো ডাউট নেই। না না, ও আরো ভালো রান্না, ও সবজি ভালো রান্না করে। ও একদিন মাংস রান্না করেছে, সেটাও দুর্দান্ত। মাছ খেলাম ওর হাতে, দুর্দান্ত। ও মোটামুটি যেদিন রান্না করে একদম ট্রেডিশনাল না, কাইন্ডা মশলার এক্সপেরিয়েন্স নিয়ে হচ্ছে কি ও একটু টুকটাক হচ্ছে এক্সপেরিমেন্টাল নিজের মতো হ্যাঁ করে হ্যাঁ করে, তো improvise করে ওটা টেস্ট রান্না ভালো হয় সেন্স অনেক। ভালো বললাম যে। Wow, মানে টেস্ট বারটা ভালো, মানে তুমি যখন খাও তখন ভালো একটা টেস্ট বার হ্যাঁ। তোমার আছে, সো দ্যাট তুমি আবার পরবর্তীতে ওটাকে কিভাবে আরো চেঞ্জ করা যায় সেটা করতে পারো। হ্যাঁ। বাহ, আমি তো ফ্যান হয়ে গেলাম। আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসতে চাই, আমরা আবারও কন্টিনিউ করব আমাদের ঈদের গল্প। সো প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে ডিবিসির পর্দায়, দেখছেন ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজীটি এর আজকের এপিসোড। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আফটার ব্রেক আবারও ফিরে এলাম ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজীটি এর আজকের এপিসোডের সাথে রয়েছে আমার সাথে দুজন শক্তিমান অভিনেতা এবং অভিনেত্রী, আমাদের অর্ষা এবং শ্যামল মাওলা। সো আমরা আবারও চলে যাচ্ছি আজকের অতিথিদের কাছে। গল্প তো মানে আমরা সেই ছোটবেলারই শুনছিলাম, বাট দেশের ঈদ আর দেশের বাইরের ঈদ তো একটু ডিফারেন্ট হয়। সো অনেক সময় যেটা হয়, আমরা কাজের প্রয়োজনেও দেশের বাইরে যাই, হয়তো ঈদ পড়ে গেল, অথবা প্ল্যান করেই দেশের বাইরে যেয়ে ঈদ করলাম। এমনটা কি তোমাদের এক্সপিরিয়েন্স আছে? অর্ষা, গিয়েছো কখনো? না, ঈদের সময়টাতে দেশের বাইরে কখনো যাওয়া হয়েছে এমন আমার মনে পড়ে না, আমার হয়নি। আচ্ছা, সো সব ঈদ দেশে ছিল। At least But ঈদটা ঢাকা চেষ্টা এবং করি। ঢাকার বাইরে সেটা তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের বাড়িতে হয়েছে, কখনো কখনো শ্বশুর বাড়ি হয়েছে, কখনো ঢাকার বাড়িতে হয়েছে, তো এরকম করে তো ঈদ হয়। সো ঢাকার ঈদ আর তোমার গ্রামের বাড়ির ঈদের পার্থক্যটুকু বলো। ঢাকার ঈদ আমার কাছে মোরলেস বেশি হ্যাপেনিং আমার কাছে মনে হয়, কারণ আমার কাছের মানুষগুলো, আমার শুধুমাত্র মানে ফ্যামিলি মেম্বার্স বাদেও মিডিয়াতে আমার যারা ফ্যামিলি, আমার যারা বন্ধু বান্ধব, তাদের সাথে আমার দেখা হয়, তাদের সাথে একটা দারুণ সময় পার হয়। আবার ফ্যামিলির সাথে
সাথে আরেক রকমের, তো এটা এই জায়গায় না বোনাস। কিন্তু গ্রামের বাড়ি চলে গেলে হয় কি শুধু এক রকমের পরিবারের সাথেই ঈদটা হয়, কিন্তু আবার ওইখানে ভালো লাগে, প্রকৃতির কাছাকাছি থাকা যায়। তো দুইটা দুই রকমের ফ্লেভার, বাট আমার কাছে ঢাকার ঈদটা বেশি হ্যাপেনিং। হ্যাঁ, এবং একটু লেট নাইট পর্যন্ত ঈদটাকে কিন্তু উদযাপন করা যায়। শ্যামল, দেশের বাইরে ঈদ করেছো? দেশের বাইরে ঈদ করা হয়নি। ইভেন আমি তো ঢাকাতে ঈদ করে অভ্যস্ত। আর আমাদের ঈদের অনেকগুলো খুশির মধ্যে একটা খুশি ছিল যে ঈদের দিন ভিআইপি রোডে রিকশায় করে ঘুরে বেড়ানো যায়। Yes. তো সেইটা একটা আনন্দ ছিল আমাদের জন্য। সো ওইটা আমি মিস করছি। তিনজন ওঠা, তিনজন চারজন যে মানে যে যেমন, যেভাবে হ্যাঁ। যাওয়া দিয়ে কথা, চারজন ঘোরা মিলে দিয়ে কথা, তিনজন। সো ওভাবে মানে ভিআইপি রোডে রিক্সা দিয়ে ঘুরছি, এটা একটা অন্যরকম আনন্দ ছিল আমাদের ঈদের মধ্যে। চটপটি খাওয়া, ফুচকা চটপটি খাওয়া, খাওয়া, ফুচকা খাওয়া। আর আমি যেহেতু শাহবাগে, সো আমার পাশে শিশু পার্ক, আমার পাশে রমনা পার্ক, আমার মানে পাশে, পুরো মানুষগুলোই আসলে তোমার ওখানে চলে যেত, একদম হ্যাঁ। উৎসব মুখর পরিবেশ। So, আমার ঈদ কখনোই ঢাকা ছাড়া গ্রামে আমি দুইটা ঈদ করেছি, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ, শুধুমাত্র টেস্ট নেওয়ার জন্য যে গ্রামের কেমন ঈদ হয়। কেমন হয়। সো গ্রামে তো আমার নানি বাড়ি, ওখানে তো ঈদ আমার কাছে ভালো লাগেনি, হয়তো আমার মায়ের কাছে ভালো লেগেছে, হয়তো আমার বাবার কাছেও ভালো লাগেনি তখন। মানে ওখানে আসলে যাদের পরিচিতি বা মানুষজন সবচেয়ে বেশি থাকবে তাদের জন্য মনে হয় তাদের যে এটা জন্য, একটু হ্যাঁ। স্পেশাল। এছাড়া কিন্তু না, যারা আমরা বছরে একবার বা হ্যাঁ। 5 বছরে একবার যাচ্ছি তাদের জন্য একদমই না। বাট গত বছর আমার যেটা হয়েছিল, আমি রোজার ঈদ করেছিলাম অ্যাকচুয়ালি কাতারে, আমাদের শো ছিল। সো আমাদের এখানে ঈদ আর ওদের ওখানে ওই দিন প্রোগ্রাম। সো ওইটা আমার জন্য খুবই প্যাথেটিক ছিল। যাওয়ার আগে না আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে ওয়াও, দেশের বাইরে ফার্স্ট আমি ঈদ করছি, আমাদের আরও অনেক তারকারা যাচ্ছেন, ওখানকার অডিয়েন্স থাকবে। বাট লিটারেলি ঘুম থেকে ওঠার পরে আমি সকালে আম্মুর হাতের পায়েস অথবা সেমাই খুব মিস করছিলাম। আম্মুর মানে একটা তাড়া দেয়া, ঝটপট করে রেডি হও, কেন দেরি করছো, ঈদের দিন মানুষ দেরি করে কিনা। ইভেন আমার ছেলেকেও রেখে গেছি। তো আমি আসলে এই জন্যই জিজ্ঞেস করলাম যে ঈদের বাইরের ঈদের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন? করতে চাই না, আমিও চাই ঈদ না। ঢাকাতেই খুবই করতে চাই। pathetic, খুবই প্যাথেটিক। মানে তোমার কাছে মনে হবে যে আমি এই বছরটাই নষ্ট করে ফেললাম। হ্যাঁ, আমরা খুবই ইন্টেনশনালি এটা কখনোই করি না, মানে স্কোপ যদি আসেও সেটা আমরা স্কিপই করি অলওয়েজ, যে না ঈদটা অ্যাটলিস্ট ঢাকায় করতে হ্যাঁ, হবে। মাঝে মাঝে কিছু মানে এক্সপেরিমেন্ট করতে যেয়ে তো দেখা যায় আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, মানে সেটা না নিলেও That তো was- যে ঢাকার ঈদটা যে কত মজা সেটা তো হ্যাঁ, বুঝবো না। তো মাঝে মাঝে একটু right. ব্যাড এক্সপেরিয়েন্স নেওয়া অ্যান্ড ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি ছাড়া ঈদ করা আসলে খুবই কঠিন, ফ্যামিলির মানুষগুলোকে প্রয়োজন হয়। এবারে আমি অর্ষার কাছ থেকে অর্ষার লাক্সের জার্নিটার একটু গল্প শুনতে চাই, যে ওই সময়টা থেকে এমন কোনো মানে ইভেন্ট এসেছিল যে ঈদ পড়ছে বা রমজান শুরু হচ্ছে, এই সময়টা কি ছিল, বা ঠিক লাক্সের পরপরের ঈদটা তোমার জীবনে কি পরিবর্তন এনেছিল? স্পেসিফিক্যালি ঈদের কোনো, হ্যাঁ ঈদের বোধহয় একটা ছুটি আমরা পেয়েছিলাম। আমরা যখন ক্যাম্পে চলে যাই তখন তো আসলে ফ্যামিলির সাথে শুধুমাত্র ফোনে সপ্তাহে একবার যোগাযোগের আমাদের সুযোগ থাকতো। ঈদের ছুটি একটা আমরা পেয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে আমরা 7 থেকে 10 দিনের একটা ছুটি পেয়েছিলাম। ওই সময় আমাদের বাড়ি গিয়ে সবচেয়ে বেশি ক্রেভিং ছিল যে মন মতো খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমাদের এত রেস্ট্রিকশন ছিল যে এটা খেতে পারবা না, ওটা খেতে পারবা না, এই না সেই না, আসলে ওজন বাড়ি আসতে পারবে না, এরকম নানান কিছু। কিন্তু বাসায় গিয়ে মার হাতের রান্না মন ভরে খাওয়া বা ভাই বোনদের সাথে সময় পার করা, এগুলো একদমই 4 মাস টানা একদম ক্যাম্পে থেকে আমাদের এই ক্রাইসিসটা ছিল। তো একটা ঈদ হচ্ছে আমার কাছে ওটা খুবই আলাদা, কারণ ওই সময় আমি বাবা মার কাছে শুনছিলাম যে টেলিভিশন তো প্রথম আমাকে দেখা যাচ্ছে, সেটা হোক একটা বিউটি প্রেজেন্ট। আমি কেমন দেখায়, মানে কেমন লাগে আমাদেরকে, কারণ আমাদের খুব কম সুযোগ ছিল নিজেদের এপিসোড নিজেদের দেখার, কারণ দেখা যাচ্ছে যে একটা উইকে আমরা যে জায়গায় শো করছি আরেকটা উইকে আমরা শুটিং করছি, সো ক্রসিং হতো অনেক। তো বাবা বলে না এটা ভালো করেছো, ওটা ভালো লেগেছে, মা বলছে হ্যাঁ এটা ঠিকঠাক। তো এইটা ডিফারেন্ট। আর লাক্স থেকে বের হওয়ার পরে ডেফিনেটলি আলাদা, কারণ এলাকার মহল্লার ছোট ছোট জায়গার যারা লোকজন আমার আশপাশে তারা বলতো যে তোমাকে টিভিতে দেখেছি, তোমাকে ভালো লেগেছে, এবং সেই সময়টাই কিন্তু টিভিতে দেখা লিটারেলি অনেক বড় ব্যাপার, ওটা ম্যাটার করতো। এবং মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যে চায়ের দোকানে আমরা আশপাশে আড্ডা দিয়েছি, যে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনতাম, তারা আমাকে দেখে বলতেছে তোমাকে টিভিতে দেখেছি। তার মানে তখন না মানুষ আসলে মনোযোগ দিয়ে টিভিটা দেখতো, একদম মানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল। তো সময় নিয়ে টিভিটা দেখতো এবং বলতো তুমি আমাদের এলাকার আমাদের মহল্লার মেয়ে, তোমাকে আমরা ভোট করেছি, আমাদের খুব ভালো লেগেছে। সো ওইটা স্পেশাল, তো ডেফিনেটলি ফিল করা, ভাইবটাই চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? মানে হঠাৎ করে খুব সিম্পল একজন মেয়ে, তাকে যখন সবাই চেনে জানে, ছোট থেকে অ্যাটেনশন পাচ্ছে, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং। তোমার লাইফের মানে যখন তুমি শ্যামল মাওলা হিসেবে সবার কাছে পরিচিতি পেয়ে গেলে, তারপরের ঈদটা কেমন ছিল?
তার আগের ঈদটা বলি আগে, প্লিজ। মানে শ্যামল মাওলা চেনার আগে এরকম ঈদের দিন আমরা ওই যে ভিআইপি রোডে রিক্সা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো ঘুরতে ঘুরতে বেলি রোডে চলে আসছিলাম। হুট করে একজন থামিয়ে দিয়ে মানে মুখের সামনে মাইক্রোফোন ধরিয়ে দিয়ে ঈদ কেমন কাটলো বা কাটছে, তো তখন এরকম বললাম যে হ্যাঁ ঈদ তো এই যে ভিআইপি রোডে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের খুব ভালো লাগছে, দ্যাটস ইট। আচ্ছা, নিউজের জন্য যে ছোট ছোট বাইট, ছোট ছোট যে বাইট নিয়ে, ও দ্যাট ওয়াজ ইওর ফার্স্ট না ক্যামেরায়? এবং সেটা আমাকে চেনে এমন কোনো মানুষ নাই তারা ওইটুকু দেখে নাই। ও রিয়েলি? তখন তো সবাই বিটিভি বা সবাই টেলিভিশন যে কয়েকটা কেন্দ্রিক স্যাটেলাইট ছিল, চ্যানেল এসেছে, তো ওইটুকুই মানুষ দেখে হ্যাঁ তোমাকে দেখলাম টেলিভিশনে, মানে আমি তখন অনেক অনেক মানে অনেক ছোট না, অনেক ইয়াং, মানে অনেক আগের ঘটনা, তখনও আমি মানে স্টিল হি ইজ ইয়াং। হি ইজ আনডাউটেডলি। আর শ্যামল মাওলা হয়ে যাওয়ার পরের ঈদ তো মানে এই যে এখন যেরকম তখনও সেরকমই ছিল। মানে প্রথম কাজ যখন ঈদে সবাই দেখলো, একটা ব্যাপার থাকে না যে আমরা তো আগে কি হতো প্ল্যান করে নাটক দেখতাম যে এই নাটকটা দেখবো, এই মুভিটা দেখতে যাব, এবং আমার মনে আছে আমার মা তো খালাদেরকে লিটারেলি আগে থেকে দাওয়াত দিয়ে রাখতো যে এই মুভিটা রিলিজ হচ্ছে, এটা আমরা ওই দিন দেখতে যাব। সো আমাদের বাসায় সবার দাওয়াত থাকতো, আগের দিন রাতে সবাই চলে আসতো, পরের দিন মানে লাঞ্চ খুব দ্রুত খেয়ে হয়তো 3টা বা 4টার বোধহয় একটা শো থাকতো, আমরা সেটাতে যে আসলে মুভিটা দেখা শুরু করতাম। সো মানে তোমার শুরুর দিকটার যে গল্প, সেই সময়টাও কিন্তু কিছুটা এই ভাইবটা ছিল, তাই না? সো একটা নাটক ঈদের মধ্যে যখন প্রথম গেছে, তখন নিশ্চয়ই এই ধরনের রেসপন্স তুমিও পেয়েছো, স্পেশালি যারা তোমাকে খুব পছন্দ করতো তাদের কাছ থেকেও? সেরকমটা ছিল, মানে আমার তার থেকে বেশি মনে পড়ে আমার তো গুরু হচ্ছে বাবা, অভিনয়ের গুরু, তার কাছ থেকে অভিনয় শেখা। সো তার রেসপন্স কেমন, আমার একটা কাজ যাচ্ছে স্ক্রিনে, সেই কাজটা আর কেউ দেখুক না দেখুক, বাবা দেখছে কিনা, বাবার কাছে কেমন লাগছে, আমার পারফরমেন্স কেমন লাগছে, আমি ঠিকঠাক করেছি কিনা, কারণ সবকিছু রিভিউ তো আসলে বাবাই দিবে, কারণ যেহেতু সে গুরু। তো এরকম লুকিয়ে লুকিয়ে সে আমার কাজ দেখতো, আমি খবর পেতাম, কিন্তু মানে ডিরেক্ট কথা হয়নি যে তোমার পারফরমেন্স এরকম হয়েছে সেরকম হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে বাবারা কি একটু কার্পণ্য করে, তাই না? ছেলেদেরকে অলওয়েজ প্রেস করা থেকে একটু বোধহয় তারা কার্পণ্য করে যে না। সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না, আমার ক্ষেত্রে এরকম বাবার সাথে খুব একটা কথা হতো না, বাবা শুধু বলতো পড়তে বসো, পড়তে বসো। ভয় পেতে অনেক বেশি। হ্যাঁ, মানে আমরা তিন ভাই কেউই তার চোখের দিকে তাকিয়ে কথা বলতাম না, এরকম টাইপের ছিল বাবা। কিন্তু তারপরেও মানে সে একদম ঠিকঠাক আমাদেরকে মানে শাসন করা, ভয় দেখানো এরকমটা ছিল না কখনোই তার হাতে, কখনো মানে তোমাদেরকে সবসময় সঠিক পথটাকে ধরিয়ে দিয়ে কন্ট্রোলে রেখেছেন আমার যেটা মনে হচ্ছে। হয়তো আবার স্বাধীনতাও দিয়েছিল অবশ্যই, সেটার আবার আমি কখনো মিস ইউজ করিনি, আমাকে যে স্বাধীনতা দিত, যাতে করে পরবর্তীতে স্বাধীনতা পাওয়া যায় আরো বেশি করে। ওকে, প্রিয় দর্শক, আবারও একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আমি ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের এপিসোডে। সাথেই থাকুন ডিভিসির, ফিরবো আফটার ব্রেক। আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসি তারকার আড্ডা, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের এপিসোডে। সাথে রয়েছেন দুজন মানুষ, মানে আমার খুব ফেভারিট, এবং আমি জানি আপনারাও তাদের কাজ এত বেশি ভালোবাসেন যে এখন প্রত্যেকটা কাজ নিয়ে কিন্তু আলাদাভাবে আপনারা বলবার সুযোগ পান, বিকজ সোশ্যাল মিডিয়া রয়েছে, তাছাড়াও আরও অনেক মাধ্যম তো রয়েছে। সো আমি আমার দুই তারকা অর্ষা এবং শ্যামল মাওলা তাদের কাছে ফিরে যাচ্ছি। এবার একটু শ্যামলের কাছে আসবো, তা না হলে বারবার এমন হচ্ছে যে আমি অর্ষার কাছেই যাচ্ছি আগে। সো শ্যামলের তো বনলতা এক্সপ্রেস ঈদের রিলিজ হলো, এবং ভিন্ন রকম একটা সেট, এবং আমি যতদূর জানি এফডিসিতেই হচ্ছে সেটটা ফেলে তারপরে করা হয়েছিল। এত চমৎকার, এত নিখুঁত একটা সেট এফডিসিতে করেছে, এবং তোমরা কতদিন এক্সাক্ট কাজ করেছিলে? 15-20 দিন হবে। 15-20 দিন 15-20 সেটটা একদম ওখানেই ছিল, এবং এত সুন্দর করে সেটটা বানিয়েছে। হ্যাঁ, মানে স্টুডিও ফিল্ম করার একটা ফ্লেভার পেলাম আর কি, মানে দেশের বাইরে স্টুডিও ফিল্ম হয় না, রাইট? অ্যাভাটার বলবো, হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, এভরিথিং, মানে প্রচুর ফিল্ম, স্টুডিও ফিল্ম, সেই ফ্লেভার তো আর আমরা এই দেশে বসে পাওয়া সম্ভব না, কিন্তু এই সিনেমাটা করতে গিয়ে ঠিক ওটার কাছাকাছি একটা ফ্লেভার পেলাম আর কি, যে এত আরাম করে সুন্দর প্ল্যানিং, সব কিছু, পুরো টিম এত গোছানো, সবাই এত গোছানো, আমাদের কোনো
কোনো হ্যাসেলই হয়নি। আমরা ফান করতে করতে, আড্ডা মারতে মারতে পুরো কাজটা শেষ হয়ে গেছে। সো অ্যান্ড এত চমৎকার একটা টিম ছিল, আই থিঙ্ক তোমরা ঈদের আনন্দটা না ওই মুহূর্তেই পেয়ে গেছো। আর তানিম ভাই তো খুব সুন্দরভাবে ডিরেক্ট করে, আমার মনে হয় যে ঠান্ডা মাথার একজন মানুষ। তো সে জানে কোন চরিত্রকে সে কতটুকু আসলে আদায় করে নেবে তার কাছ থেকে। তোমার কি তানিম ভাইয়ের সাথে ফার্স্ট টাইম কাজের এক্সপিরিয়েন্স? তানিম ভাইয়ের সাথে আমার মানিহানি করা, তানিম ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট করা, ওকে, তানিম ভাইয়ের সাথে আমার একটা শর্ট ফিল্ম করা, বনলতা করা। তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক আগে থেকে বিল্ড আপ হয়ে গেছে। হ্যাঁ। বনলতায় হচ্ছে আমরা তার বাড়তি সুযোগ, মানে আমি বলবো বাড়তি সবকিছু পেয়েছি। হ্যাঁ, তাই আসলে। এবং তানিম ভাই জোশ, তানিম ভাইয়ের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, অর্ষা বলছিলে যে তানিম খুবই ভালো ফ্রেন্ড। সো তানিম নূরের কথা একটু জানতে চাই যে বেসিক্যালি তোমার চোখে মানে ডিরেক্টর হিসেবে তানিম নূরের সবচেয়ে ভালো দিক কোনটা? যে কোনো পরিস্থিতিতে খুবই শান্ত মস্তিষ্কে থাকা, এটা একটা ডিরেক্টরের খুবই পাওয়ারফুল আমার কাছে মনে হয় কোয়ালিটি। কারণ আমাদের এই স্বল্প বাজেটের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে নানান রকমের ম্যাসাকার হতেই থাকে, মেসড আপ হয় শুটিংয়ে কম বেশি, হয়তোবা টাইমলি শুটিংটা শুরু হলো না, হয়তোবা কোনো একটা সেটে কোনো রকমের একটা টেকনিক্যাল ফল্ট, কোনো আর্টিস্ট অসুস্থ, তো আমরা নানান রকমের ম্যাসাকারের মধ্য দিয়েই যাই। আমাদের আসলে শুটিংয়ের জন্য যেই আসলে এনভায়রনমেন্টটা দরকার সেটা মোরলেস আমরা খুবই কম পাই। এটা খুবই ব্লেসিং যদি সব মিলে যায়। তো এইরকম সিচুয়েশনে ক্যাপ্টেন অফ দ্য শিপকে আসলে খুবই ঠান্ডা এবং কন্ট্রোলড থাকতে হয়, এবং সে যদি মানে শান্ত থাকে, পুরো টিম না ওই যে কোনো রকমের একটা ধরেন খারাপ পরিস্থিতিকে আসলে সামাল দিয়ে বেরিয়ে আসতে পারে। তানিমের সবচেয়ে বড় গুণ এইটা, ও প্রচণ্ড ধৈর্যবান একটা মানুষ, ও ধৈর্যশীল এবং ও অনেক ঠান্ডা। ও জানে যে এটা কঠিন কিন্তু ওই স্টেপটা নেয়। তো বন্ধু হিসেবে আমি ওকে যতটুকু চিনি, কথা কম বলে, কাজ ভালো করে, খুব সুন্দর করে এক্সপ্লেইন করতে পারে। বিকজ লাস্ট টাইম তানিম ভাইয়ের সাথে যখন কথা বলেছি, সে সব কিছু এত সুন্দর করে এক্সপ্লেইন করছিল। আর স্পেশালি তার মধ্যে আমি ওই 90s আর 80s-এর যে আমাদের সামাজিক বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোকে তুলে ধরার যে একটা প্রবণতা, সেটাকে আসলে সে মিস করছে প্রত্যেকটা জায়গায়। এবং তখনকার ব্যান্ডের গান থেকে নিয়ে শুরু করে যে নাটকগুলো ছিল বা আমাদের রীতি রেওয়াজগুলো ছিল, প্রত্যেকটা জিনিসকে উনি এত সূক্ষ্মভাবে আসলে তুলে ধরার জন্য কাজ করে গেছেন। সেটাকে আমি বলবো যে ডেফিনেটলি রেসপেক্ট দিতে চাই। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের যে প্রথা আছে সেটা ভেঙে আমরা বোধহয় অন্য কিছু করতে পারলেই বেস্ট। আসলে তা নয়। না, একদমই তা না। এটা আপনার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে একটা টাইম রাইট। পরে। আমাদের নিজস্বতা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং সেটা এখনকার প্রজন্মের কাছেও কিন্তু আমাদের পৌঁছে দেওয়া আমাদের একটা দায়িত্ব। সো তানিম ভাই খুব সুন্দরভাবে সেই কাজটা করছে। আমরা বিয়ের পরে শ্বশুরবাড়ির ঈদের এক্সপিরিয়েন্সটা জানতে চাই এবার, যে কথায় আমি ব্রেকে যাওয়ার আগে ছিলাম। কেমন কাটছে? ভালো। আমাদের প্রথম ঈদটা খুবই আলাদা ছিল, কারণ বিয়ের পর আমার প্রথম ঈদ ছিল শ্বশুর বাড়িতে, সেটা আমি খুবই এনজয় করেছি। কারণ এলাকার আশেপাশের মহল্লার অনেকেই দেখতে আসে নতুন বউ, আবার দেখতে এসে বলে আল্লাহ ওনাকে তো টেলিভিশনে দেখেছি, মানে হয়তোবা অনেকে জানেই না যে ওর বউকে, খালি শুনেছে এই বাড়িতে বিয়ে হয়েছে পাশের প্রতিবেশী, সে এসে তখন বলে আচ্ছা ওনাকে তো আমি চিনি, ওনাকে তো আমি টিভিতে দেখেছি। তো এইরকমও খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে, এরকম কিছু ইনোসেন্ট রিয়াকশন পাওয়া যায়, যেটা আমার আনন্দ লাগে। আর হয় কি, মানে শ্বশুরবাড়ির ঈদ না খুব অন্যরকম ইন দ্যাট সেন্স যে আপনার মা সকালবেলা যেভাবে সেমাই রান্না করে, ঠিক আপনার হাজবেন্ডের মাও সেমাইটা রান্না করছে, এই যে ওকে বলছে ওঠো নামাজে যাও আসো, এই যে মানে সব বন্ধুরা বা চাচা ফুপাদের সাথে কোলাকুলি হচ্ছে। আবার মেয়েদের আবার একটা আলাদা কমিউনিটি থাকে, চাচিরা খালারা, ওনারা আসেন, ওনারা আবার আশীর্বাদ করেন, ওনারা আবার মাথায় হাত বুলে একটু করে টাকা হাতে দিয়ে দিচ্ছে সালামি। তো এইটা না খুব শ্বশুর বাড়িতে গিয়ে আমি এত মানে আয়োজন করে পেয়েছি, এবং বউ হিসেবে না তখন একটা কোজি এন্ড খুবই কোজি থাকে, খুবই থাকে। মা বলছে যে মা আসো সামনে আসো, তোমাকে দেখতে আসছে অমুক, হয়তো বা মাথায় ঘোমটাটা দিয়ে যাচ্ছি, তারপর আবার একটু আদর করছে, আবার একটু সালাম দিয়ে দিচ্ছে। সো ওইটা খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। ওইটা অবশ্য আমি আমার লাইফে মানে বিয়ের আগে কখনো পাইনি। ওটা সুন্দর না, বিয়ের না, অনেক সময় হয় আবার অনেক ফ্যামিলি না খুব প্রপার এই নিয়ম নীতি মেইনটেইন করে, যে বাড়ির মেয়েরাও ঠিক এরকমই আসবে, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বড় চাচা বড় কাকার কাছে সালাম টালাম করবে। তারা আবার হচ্ছে গিয়ে ওল্ড টাউনের দিকে একটু বেশি, হ্যাঁ ওইদিকে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কাইন্ডা এরকম। তো আমাদের আবার ওরকম ছিল না। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখন যেটা হয়েছে যে এখন তো আবার ধরেন একটু অভ্যস্ততা তৈরি হয়েছে। এখন আমি জানি যে সকালবেলা উঠে আমার শাশুড়ি কি করবে, আমার শ্বশুরের অ্যাক্টিভিটিস, কিন্তু তখন গিয়ে পার্টিসিপেট করাটা আরো ইজিয়ার হয়। তো সুন্দর, আমি বলবো সুন্দর,
একটু অন্যরকম সুন্দর, কিন্তু এটার মধ্যেও একটা আলাদা দরদ, একটা ইমোশন থাকে। একদম। এবং মেয়েরা আসলে তো চায় যে তাকে একটু সবসময় আলাদাভাবে প্যাম্পার করা হোক, তো সেটা আমার মনে হয় যে নতুন বউ হলে একদম মানে পুরোদস্তর ওই প্যাম্পারিংটা পাওয়া খুব সহজ। কিন্তু ওই বউ হলে প্রথম 2-1 বছর, তারপরে কিন্তু জামাইরা কখনো পুরনো হয় না, মেয়েরা কিন্তু বউরা পুরনো হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি সেই কোয়েশ্চেনটা ওকে করতে যাচ্ছিলাম যে জামাই হিসেবে আদরটা অ্যাকচুয়ালি যখন পাওয়া শুরু করলে, সালামিটা পাওয়া শুরু করলে, তখনকার এক্সপিরিয়েন্সটা একটু বলো প্রথম ঈদ। না, এখনো সেম, প্রথম যেরকম ছিল এখনো সেম। ওই যে বললো যে জামাইদের আদর একদম যায় না। পুরনো হয় না, তো আমার আদর পুরনো হয় না, হয় নাই। তো সেই দিক থেকে আমি লাকি। এখন তুমি লাকি না, পৃথিবীর সবাই লাকি। আচ্ছা, সালামি নিয়ে তো ছেলেরা একটা আফসোস কখনো পুরনো করছিলে। হয় না, জামাইরা কোনোদিন দেখলাম না Right, যে এবং পুরনো এটা হয়। নিয়ে না আমার খুব ঈর্ষা হয় যে কেন এরকম, লাইক বাড়িতে যখন একটা জামাই আসে তখন কিন্তু মোরগ পোলাও রান্না করতে মায়েদের কোনো বাধা নেই, না কিন্তু না, মাহার মা যখন আসে মোটামুটি উনি পুরো মানে পুরো গ্রামের বাড়িটা তুলে নিয়ে আসে। ওর কি কি খেতে ভালো লাগে, ও কোন ধরনের মাছ ভালোবাসে, রেধে না রেধে নানান জিনিস সে গুছিয়ে নিয়ে আসে। তো যত বাড়ি আমি এটা দেখি, ইভেন তো আমার বাড়িতেও আমার হাজবেন্ড যখন যাবে তখন পুরো এই আয়োজনটা, যে ওর কি কি ভালো লাগে, ওর কি কি পছন্দ অপছন্দ সব মাথায় রেখে। তো তখন আমার কাছে মনে হচ্ছে এটা আসলে না আমাদের এই দিকের এটা একটা স্ট্রাকচার, যে মেয়ের জামাইকে আসলে সবসময় ওই স্নেহটা বা আদরটা করতে হয়। হ্যাঁ, মানে মেয়ের জামাই মানে হচ্ছে আসলে সেই ঘরের আদরের যে বলে না আদরের দুলাল, ওরকম। আর যদি বাড়িতে মানে ছেলে না থাকে, যেমন আমরা 3 বোন, আমাদের বাড়িতে কোনো ভাই নেই, সো আম্মুর ক্ষেত্রে সবসময় মানে মনে হতো যে সেটাই তার ছেলে, আমরা পর। আমারও তাই, আমারও তাই হয়েছে আসলে। ওরও তাই। হ্যাঁ, ওরা তাই, ওরা 2 বোন, মাহারা 2 বোন, সো দ্যাটস ওয়াই ও সেই So, ছেলেটা। আমি সব ছেলেটা, আদর। হ্যাঁ। আচ্ছা, আবারও একটু কাজের প্রসঙ্গে ফিরি। তোমার নিজস্ব কিছু চলচ্চিত্র নিয়ে কাজ তুমি করছিলে, যেগুলো রিলিজের অপেক্ষায় আমরা আছি, এবং নতুন কাজ নিয়ে একটু জানতে চাই। এর মধ্যে আমি একটা সিনেমা করেছি, আরো আগে একটা নাদান নামে সিনেমা করেছি, যেটা রিলিজের অপেক্ষায় আছে। সেটা হয়তো কাজ কমপ্লিট হলে সামনে আসবে। আর আরেকটা করেছি, ইয়ামিন ইলানের একটা ফিল্ম করেছি, এটা হয়তো কোরবানি বা পোস্টের কাজ হচ্ছে, কবে রিলিজ হবে আমি এখনো অ্যাকচুয়ালি তুমি জানবে না, আমি direct বলতে পারবো না, টিম বলতে পারবে। তো এর মধ্যে আরো 1-2টা সিনেমার আলোচনা হচ্ছে, সেগুলো হয়তো ঈদের পরে শুরু করব, শুটে যাব আর কি। আর এমনিতে টুকটাক ওটিটি প্ল্যাটফর্ম এন্ড টেলিভিশন, এই ওটিটি একটা কাজ কমপ্লিট, ওটা জাস্ট আসার অপেক্ষায়, রিলিজ হওয়ার অপেক্ষায়। আর আরেকটা করেছি ছোট্ট একটা পার্ট, গেস্ট অ্যাপিয়ারেন্স, সো সেটা আসবে কোরবানির ঈদে আসবে। আচ্ছা, ওকে। সো অ্যাকচুয়ালি আমাদেরকে অপেক্ষা করতে হবে, তোমার বেশ কিছু কাজ ব্যাক টু ব্যাক মানে দেখার আশায় আমাদেরকে থাকতে হবে। বাট মজার ব্যাপার হচ্ছে ও যে এত সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করে, আমি শুধু দেখি যে আচ্ছা সামনাসামনি ওকে যখন দেখছি, আর টেলিভিশনের মানুষটা মানে টোটালি ডিফারেন্ট। এবং আমার ছেলে তোমার বিগ ফ্যান, মহানগর দেখে তো ওর খুবই ভালো লাগছে। হ্যাঁ, ওর যদি ওলফের উপরে কোনো কাজ ভালো লাগে, একটা কাজ করেছি যেটা আসবে সামনে, ইনশাল্লাহ অবশ্যই আমি দেখাবো। একদমই শেষ পর্যায়ে রয়েছি, অর্ষার কাজ নিয়ে কোনো আপডেট? আমি আসলে আম্মুর চলে যাওয়াতে একটু বিরতি নিয়েছিলাম আসলে বেশ দীর্ঘ সময়। আমার একটু টাইম লাগছিল মানসিকভাবে প্রস্তুত হতে, কাজ করতে। তো এখন অল্প কিছু সময় ধরে আমি কাজ আবার শুরু করেছি। ওটিটিতে আমি এখন পর্যন্ত কোনো কাজ করিনি, কারণ ওটার জন্য আরও একটু সময় আর একটু মানসিক প্রস্তুতি দরকার, যেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি এখনও রেডি হতে পারি না, আই নিড টাইম। তো আমি টেলিভিশনে বেশ কয়েকটা কাজ করেছি, ঈদে বেশ কয়েকটা চ্যানেলে ঈদের কিছু নাটক আসবে, একটা টেলিভিশনের একটা বড় সিরিজে আমি আসলে সংযুক্ত হয়েছি। এরকম বেশ কয়েকটা কাজ দিয়ে জাস্ট আমি আবার একটা বিরতির পরে কাজ শুরু করলাম আর কি। হোপ ফর দ্য বেস্ট। এবং আমার মনে হয় যে অর্ষা ওটিটিতে খুবই ভালো করবে, এবং সেটা দেখার অপেক্ষায় আমি রইলাম। সো দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদের এই সময়টাতে আমার সাথে আড্ডায় যোগ দিয়েছো। দুজনকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকেও, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। আমিও সবাইকে ঈদ মোবারক জানাতে চাই, ঈদ মোবারক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনাদের সবাইকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে ঈদের স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিভিসির তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিয়ের এপিসোডে আসলে থাকার জন্য। কারণ আমাদের পুরো আয়োজন তো আপনাদের জন্য থাকে, আপনাদের ভালো লাগাতেই কিন্তু আমাদের সার্থকতা। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।